এখন আমরা সমাধান করব অঙ্কটির খ প্রশ্ন, একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার জন্য আমরা ব্যাংক সমন্বয়ের একটি ঘর করি, যে বিবরণ টাকা টাকা। প্রথমে আমরা লিখে রাখছি যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ আমরা প্রথম লাইন থেকে দেখি যে বলা আছে হীরা এন্টারপ্রাইজের 2024 সালের 31শে মার্চ তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল কত? 22,500 টাকা। অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আমরা এই উদ্বৃত্তটি লিখে রাখলাম যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 22,500 টাকা। এবার আসো আমরা এক নাম্বার থেকে শুরু করি। প্রথমে আমরা যোগের গুলো এখানে, বিয়োগের গুলা নিচে আমরা লিখব। তো প্রথম থেকে আমরা শুধু দেখি যে 5,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু চেকটি ব্যাংক কর্তৃক 3রা এপ্রিল 2024 আদায় হয়েছে। তো এখানে একটু খেয়াল করো, প্রথম কথা হচ্ছে যখন তুমি আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া যে কোনো চেক যখন আদায়ের জন্য ব্যাংকে জমা দাও, তার আগে থেকে আমরা একটু চিন্তা করি, যখন তোমাকে তোমার কোনো দেনাদার একটা চেক তোমাকে দেয়, তখন তুমি কি করো? এই চেকটি তুমি তোমার ব্যাংকে জমা দাও। কেন? তোমার ব্যাংক অ্যাকাউন্টে এই যে তোমাকে চেক দিছে তার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। তো যখন তুমি কি করছো? জমা দিছ, ব্যাংকে জমা দিছ, তোমার হাতে যে নগদান বই থাকে, তোমার ব্যবসায় যে নগদান বই নামক একটি হিসাব থাকে, ওই হিসাবে কিন্তু তুমি যোগ করে তারপরে ব্যাংকে জমা দিছ। কেন বা যোগ করছো? কারণ হচ্ছে এটি যখন ব্যাংকে জমা হবে তখন তোমার অ্যাকাউন্টে টাকা বাড়বে, এই জন্য তুমি যোগ দিছ। তো এখন কি হয়েছে দেখো, কিন্তু চেকটি ব্যাংক কর্তৃক 3রা এপ্রিল 2024 আদায় হয়েছে, অর্থাৎ আমার অঙ্ক হচ্ছে মার্চ মাসে, কিন্তু আদায় হয়েছে এপ্রিল মাসে। তাহলে আমি বলবো আদায় হয় নাই, অর্থাৎ মার্চ মাসে এই চেকের টাকাটি আদায় হয়নি। তো আমরা মার্চ মাসে যখন জমা দিছি তখন তো যোগ করেই তারপর জমা দিছি চেক কোথায়? ব্যাংকে। কিন্তু এখন যখন আমরা মাস শেষে শুনবো যে আদায় হয়নি, তাই আমরা এটির সমাধান হচ্ছে এটিকে আমরা বিয়োগ করে দিব, কারণ এই মাসে আদায় হয়নি, অর্থাৎ মার্চ মাসে আদায় হয়নি। তাহলে আমরা বিয়োগে লিখলাম জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। কত টাকা আদায় হয়নি? 5,000 টাকার একটা চেক। তাহলে আমরা লিখলাম যে 5,000 টাকা, বিয়োগে লিখলাম আদায় হয়নি। এরপরে আসো 2 নম্বর, ব্যাংক কর্তৃক 3,000 টাকার প্রদেয় নোট পরিশোধ করা হয়েছে, যা নগদান বইতে লেখা হয়নি। তো ব্যাংক যদি প্রদেয় নোটের টাকা পরিশোধ করে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, টাকা চলে যায়, তাও বিয়োগে হবে। আমরা লিখছি ব্যাংক কর্তৃক প্রদেয় নোট এর অর্থ পরিশোধ। কত টাকা পরিশোধ করছে দেখো? 3,000 টাকা। আমরা টাকার ঘরে লিখলাম 3,000 টাকা, বিয়োগে নিয়ে। এরপর আসো 3 নম্বরটা দেখো, 10,000 টাকা। এটি একটু বুঝো, 10,000 টাকার একটি প্রাপ্য নোট 9,500 টাকায় ব্যাংকে বাটা করা হয়েছে। তো বাটা করার অর্থ কি? বাটা করার অর্থ হচ্ছে 10,000 টাকার একটা প্রাপ্য নোট, তোমার কাছে একটা প্রাপ্য নোট আছে। এই প্রাপ্য নোটটা কি একটু খেয়াল করো। আবার আরেকটু পিছনে আসি আমরা, যে প্রাপ্য নোটটা কি। প্রাপ্য নোট হচ্ছে যখন তুমি বাকিতে মাল বিক্রয় করো কোনো কাস্টমারের কাছে, এবং সেটি যদি লিখিত হয়, তুমি যে বাকিতে বিক্রয় করছো এই মালের বিবরণ সহ পরিশোধের তারিখ উল্লেখ থাকবে, এইরকম একটা কাগজে হচ্ছে প্রাপ্য নোট। তাহলে তুমি কোনো কাস্টমার থেকে 10,000 টাকা 10,000 টাকা পাবে, এরকম একটা কাগজ তোমার কাছে আছে। এখন এই কাগজে লেখা থাকে যে কখন তুমি টাকাটা পাবে। ধরে নিলাম যে 1 মাস পর তুমি এই টাকাটা তার কাছ থেকে তুমি পাবে। এখন তোমার টাকাটা এখনই প্রয়োজন, তাহলে তুমি কি করতে পারো? এই প্রাপ্য নোটটা ব্যাংকের কাছে রাখতে পারো। ব্যাংকে
ব্যাংকের কাছে রেখে 10,000 না, তুমি 9,500 টাকায় বাটা করছো। অর্থাৎ এই 10,000 টাকার নোটটি তুমি ব্যাংকে দিবা, ব্যাংক তোমাকে 9,500 টাকা দিবে এখন, আর 1 মাস পরে পুরো 10,000 টাকা ওই লোক থেকে নিয়ে নিবে। তাহলে ব্যাংকের 500 টাকা লাভ হবে, আর আমি এই মুহূর্তে নগদ টাকা পাবো। এটাই হচ্ছে ব্যাংকের সাথে বাটাকরণ। হ্যাঁ, প্রাপ্য নোট কি করণ? বাটাকরণ। তো এই ক্ষেত্রে এতটুকু পর্যন্ত ঠিক আছে যে 10,000 টাকার একটা প্রাপ্য নোট 9,500 টাকায় ব্যাংকে বাটা করা হয়েছে। তার মানে আমি 10,000 টাকার নোটটা তার কাছে রেখে আসবো, দিয়ে আসবো, আর আমি 9,500 টাকা তার কাছ থেকে নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু নগদান বইতে পূর্ণ মূল্য মানে হচ্ছে পুরো 10,000 টাকা ডেবিট করা হয়েছে। অর্থাৎ আমি ব্যাংক থেকে 9,500 টাকা নিয়ে দোকানে আসলাম, কিন্তু দোকানে এসে আমি মনের ভুলে পুরো মূল্যটাই 10,000 টাকায় লিখে রাখছি। তা আসলে আমি ব্যাংক থেকে কিন্তু 10,000 টাকা পাই নাই, আমি পাইছি 9,500 টাকা। তাহলে আমি এই যে 10,000 পুরো টাকাটাই লিখলাম, এক্ষেত্রে আমার ভুল হয়েছে যে আমি 500 টাকা বেশি লিখছি। আমি ব্যাংক থেকে 9,500 টাকা নিয়ে আসছি, আমাকে 9,500 টাকায় নগদান বইতে লেখার কথা, কিন্তু আমি মনের ভুলে পূর্ণ মূল্য অর্থাৎ পুরো 10,000 টাকায় আমি লিখে ফেলছি। তাহলে আমি কত টাকা বেশি লিখছি? 500 টাকা বেশি লিখছি। এখন সমাধান কি? সমাধান হচ্ছে এই 500 টাকা যখন আমি বিয়োগ করে দিব, সমাধান হয়ে যাবে। তাহলে আমি বিয়োগে লিখলাম প্রাপ্য নোটের মূল্য নগদান বইতে বেশি দেখানো হয়েছে। কত টাকা বেশি দেখানো হয়েছে? 500 টাকা বেশি দেখানো হয়েছে। এরপরে আসো, একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 6,700 টাকা। তোমার একজন দেনাদার যদি তোমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়ে দেয়, তখন তোমার অ্যাকাউন্টে কি হয়? টাকা বাড়ে। আর যখন তুমি শুনবা যে তোমার অ্যাকাউন্টে কেউ কোনো এক দেনাদার সরাসরি জমা দিছে, তখন তুমি তোমার নগদান বইতে কি করবে? যার নগদান বইতে লেখা হয় না, তার মানে যোগ করবা। কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু টাকা বাড়ছে, তাহলে তোমার যোগে হবে। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 6,700 টাকা। এবার আসো সর্বশেষ, যে ব্যাংক চার্জ কর্তন করলো, ব্যাংক যদি চার্জ কর্তন করে তাহলে তোমার কি হয়? ব্যাংকে টাকা কমে যায়। এই জন্য আমরা বিয়োগে লিখছি যে ব্যাংক চার্জ কর্তন করলো কত টাকা? 200 টাকা। আমরা লিখলাম 200 টাকা। এবার আমরা যোগ বিয়োগের কাজ। যোগে একটাই ছিল 6,700 টাকা, আমরা এটা শেষ করে নিছি 6,700 টাকা। আগের ছিল 22,500 টাকা, এর সাথে 6,700 টাকা যোগ করলে 29,200 টাকা হয়। আর বিয়োগের এই এন্ট্রিগুলো যদি আমরা যোগ করি, হয় 8,700 টাকা। অর্থাৎ 29,200 টাকা থেকে 8,700 টাকা যদি তুমি বিয়োগ করো, কারণ এগুলো হচ্ছে বিয়োগের এন্ট্রি, বিয়োগ করলে 20,500 টাকা। এটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। অর্থাৎ এখানে যদি হয় নগদান বই অনুযায়ী, এখানে হবে ব্যাংক বিবরণী অনুযায়ী। এখানে যদি হয় ব্যাংক বিবরণী, তাহলে এখানে হবে নগদান বই অনুযায়ী। এই হলো আমাদের খ প্রশ্নের উত্তর, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী।